তো এবারে আমরা ডিসকাস করব খুব সংক্ষেপে পিয়াগের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। আমরা সিটিপি যারা রয়েছি আমাদের সবার কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে ভাই। তো একদম শর্টকাটে আমরা আজকে এই পিয়াগের থিওরিটা আমরা দেখার চেষ্টা করব। একদম খুব শর্টকাটে আমরা দেখব। দেখুন, পিয়াগের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, ইনি হচ্ছেন আমাদের পিয়াগের। তিনি একটা থিওরি দিয়েছিলেন যার নাম কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা জানি। ইনি কি করেছিলেন, আমাদের স্টেজ দিয়েছিলেন, ঠিক আছে। তো তার কিছুটা কি কনসেপ্ট আছে, কি কনসেপ্টগুলো আগে আমরা জেনে নেই। যেমন তিনি কিছু কি কনসেপ্টের কথা বলেছিলেন যেখান থেকে আমাদের কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন তিনি বলেছিলেন স্কিমা। তো ওই যে পিয়াগেটের দেওয়া যেটা শব্দ বা কনসেপ্ট যেটাকে আমরা স্কিমা বলি, স্কিমা মানে কি মেন্টাল ফ্রেমওয়ার্ক, যেখানে আপনার একটা অটোমেটিক্যালি আপনি কোনো একটা জিনিস শোনার সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে যে চিত্রটা ফুটে ওঠে, এটা হচ্ছে একটা স্কিমা। ধরে নিন আপনার যে কোনো একটা জিনিস যেমন মোবাইল শব্দটা শোনার সঙ্গে সঙ্গে এই মোবাইলের চিত্রটা কিন্তু আপনার মাথায় অটোমেটিকলি ফুটে উঠে এবং আপনার মনের মধ্যে ঢুকে যায় যে মোবাইল মানে তো এই বস্তুটা। তো এটা হচ্ছে আপনার স্কিমা। তারপর তিনি বলেছিলেন অ্যাসিমিলেশন। তো অলরেডি যে স্কিমা আমাদের মধ্যে আছে, এই স্কিমার মধ্যে যদি আমরা নিউ ইনফরমেশন কিছু অ্যাড করি তখন সেটা অ্যাসিমিলেশন হয়। প্রশ্ন বিভিন্নভাবে আসে, আপনারা দেখতে পাবেন কোয়েশ্চন যখন প্র্যাকটিস করবেন কিংবা কোয়েশ্চনে যখন আপনারা যাবেন এক্সামে তখন আপনি দেখতে পাবেন। যখন নিউ, মনে রাখবেন কিছু কিছু কি পয়েন্টগুলো আমরা ডিসকাস করবো আজকে, যেখানে দেখবেন যে ফিটিং নিউ ইনফরমেশন, যেখানে নতুন কিছু ইনফরমেশন অ্যাড করা হচ্ছে এক্সিস্টিং স্কিমার মধ্যে, তখন সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। আর যখন আমরা দেখব যে আমাদের মধ্যে যে স্কিমাটা আছে কিন্তু স্কিমাটাকে আমরা পরিবর্তন করে দিয়েছি, মানে চেঞ্জিং স্কিমা, যখনই আমরা এই যে স্কিমাটা রয়েছে এটাকে যখন আমরা পরিবর্তন করে দেব তখন সেটা হয়ে যাবে কি আমার অ্যাকোমোডেশন। সেটাকে আমি কি বলবো, অ্যাকোমোডেশন। আর ইকুইলিব্রেশন মানে কি ব্যালেন্সিং লার্নিং, এই যে সবগুলোকে যখন ব্যালেন্স করা হবে, ইকুয়ালি যখন ব্যালেন্সে থাকবে তখন সেটাকে ইকুইলিব্রেশন বলা হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা কনসেপ্ট যেখান থেকে আপনাদের প্রশ্ন আসে, ভালো করে দেখবেন। তো তিনি এই এডুকেশন নিয়ে তিনি যেটা ইমপ্লিকেট করতে চাইছিলেন এটা তিনি ডেভেলপমেন্ট লেভেল দিয়েছিলেন। তিনি জিন পিয়াগের তিনি কি দিয়েছিলেন, তিনি ডেভেলপমেন্ট লেভেল দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, বাচ্চারা যখনই হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস করবে বা হ্যান্ডস অন লার্নিং করবে তখন তারা খুব ভালো করে জিনিসটাকে শিখতে পারবে এবং বুঝতে পারবে। তারপর তিনি বলেছিলেন যে প্রত্যেকটা ছাত্র হচ্ছে একটা লিটল সায়েন্টিস্ট, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা শিশু হচ্ছে পিয়াগেটের মতে প্রত্যেকগুলো হচ্ছে এক একটা কি লিটল সায়েন্টিস্ট, অর্থাৎ তারা নিজে থেকে অনেক কিছু জিনিস কি করতে পারে, আবিষ্কার করতে পারে। সুতরাং ডিসকভারি বেসড অ্যাক্টিভিটিসের কথা তিনি বলেছিলেন। তারপর আমরা স্টেজ সম্বন্ধে আমরা জানি উনি চারটা স্টেজ দিয়েছিলেন। এক নম্বর হচ্ছে কি দেখি সেন্সরি মোটর স্টেজ, যেটা তিনি দিয়েছিলেন জন্ম থেকে 2 বছর কিংবা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে 0 to 2 ইয়ার্স, এটা হবে কারেক্ট। তারপর সেকেন্ড যেটা দিয়েছিলেন এটা দিয়েছিলেন প্রি অপারেশনাল স্টেজ, যেটা আমরা বলে থাকি 2 থেকে 7 বছর অ্যাকর্ডিং টু পিয়াগেট। কনক্রিট অপারেশনাল স্টেজ এটা তিনি দিয়েছিলেন 7 থেকে 11 বছর। ফর্মাল অপারেশনাল স্টেজ মানে 11 বছর তার পরবর্তী সময়। তো এই প্রত্যেকটা স্টেজের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। যেমন আমরা আরও যদি ডিটেলসে আমরা জিনিসটাকে এখানে বোঝার চেষ্টা করি, যেখানে সেন্সরি মোটর তিনি 4টা স্টেজ দিয়েছিলেন আমরা জানি। সেন্সরি মোটর স্টেজে কি করে শিশুরা সেন্স অর্গানের মাধ্যমে শিখে, লার্নিং থ্রু সেন্স অ্যান্ড অ্যাকশন, সেন্সের মাধ্যমে তারা শিখে। ধরে নিন একটা আগুনের টুকরো, এটা হচ্ছে আগুনের টুকরো, তো আগুনের টুকরোটা শিশুটা আগুন সেটা সে বুঝবে না। একবার যদি তার কাছে যায় তাহলে সে বুঝে যাবে না এটা তো গরম। তো তার পরবর্তী সময় যখনই সে এই ধরনের আগুন দেখবে তখন সে তার পাশে যাবে না, তখন তার সেন্স অর্গান বলে দেবে, অর্থাৎ তার অনুভূতি বলে দেবে যে না এটা তো হচ্ছে কি আগুন, এটা হচ্ছে গরম, এটা গেলে শরীরে কষ্ট হয়। তো এটা সে বুঝে যাবে অটোমেটিকলি। তো শিশুরা এইভাবে শিখবে সেন্সের মাধ্যমে। তারপর অবজেক্ট পারমানেন্স, আমরা একটা জিনিস মনে রাখবো, সেন্সরি মোটরের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি অবজেক্ট পারমানেন্স, বস্তুর স্থায়িত্ব, যেটা এটা শিশুটা খুব ভালো করে মনে রাখে। তার সামনে যত সময় বস্তুটা আছে তত সময় সেই জিনিসটাকে খুব ভালো করে তার পারমানেন্সটা সে বুঝে। তারপর প্রি অপারেশনাল স্টেজে কি হয় আমরা দেখি, এটা 2 থেকে 7 বছর। এখানে সিম্বলিক থিঙ্কিং, শিশুটা কি করতে শিখে সিম্বলিক থিঙ্কিং করা শুরু করে দেয় এবং ইগোসেন্ট্রিজম হয়ে যায়। ইগোসেন্ট্রিজম মানে আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ আমি যা বলেছি এটাই হবে। শিশুরা জিদি হয়ে যায়, জেদি মানে সে নিজে যা বলেছে সেটাই হবে, এই ধরনের একটা ভাব তার মধ্যে চলে আসে। সে যে যা করবে সেটা করবে মানে করবে, তাকে যদি করতে বাধা দেওয়া হয় তাহলে সে অনেক কান্নাকাটি শুরু করে দেবে। দ্যাট ইজ কল্ড ইগোসেন্ট্রিজম। এটা কোন সময় আসে ভাই,
এটা প্রি অপারেশনাল স্টেজে আসে। তারপরে স্টেজটা হচ্ছে আমাদের কি কনক্রিট অপারেশনাল স্টেজ, যেটার বয়স পিয়াগেট দিয়েছিলেন 7 থেকে 11 বছর। এই সময় কি হয়, শিশুরা লজিক্যাল থিঙ্কিং করা শুরু করে দেয়। লজিক্যাল থিঙ্কিং তার মধ্যে তার্কিক যেটা চিন্তাধারা তার মধ্যে চলে আসে, এবং কনজারভেশন জিনিসটা তার মধ্যে চলে আসে। কনজারভেশন মানে কি, আমরা এই স্লাইডে যখন দেখেছিলাম, কনজারভেশন জিনিসটা যদি আমরা এখানে দেখি, দেখুন এখানে ছোট গ্লাস এবং বড় গ্লাস। তো এই ছোট গ্লাসে কতটুকু জল আছে এবং বড় গ্লাসে কতটুকু জল আছে, এটা সে এই যে কনজারভেশনের ব্যাপারটা সেটা সেখানে অনুমান করতে পারে। তারপর 11 বছরের পরে থেকে তার অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ, তার এখানে কি আসে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে কি, এই যে বিমূর্ত চিন্তাধারা যে জিনিসগুলো, এইগুলা তার এই সময় তার মধ্যে চলে আসে। মনে রাখবেন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এবং হাইপোথেটিক্যাল থিঙ্কিং তার মধ্যে কখন ডেভেলপড হয়, সেটা ফর্মাল অপারেশনাল স্টেজে তার মধ্যে সেটা বিকশিত হয়। আমরা এই ওয়ার্ডগুলো মাথায় রাখবো। সেন্সরি মোটরে কি হয়, শিশুটা সেন্সের মাধ্যমে শিখে, এই সময় তার অবজেক্ট পার্মানেন্সের গুরুত্ব। তারপর প্রি অপারেশনাল স্টেজ যখন হবে 2 থেকে 7, তখন তার মধ্যে সিম্বলিক থিঙ্কিং এবং ইগোসেন্ট্রিজম কাজ করে। 7 থেকে 11 যখন হবে তখন তার মধ্যে লজিক্যাল থিঙ্কিং ডেভেলপড হবে এবং কনজারভেশন হবে। আর 11 বছর প্লাস অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজে যখন যাবে তখন অ্যাবস্ট্রাক্ট রিজনিং এবং হাইপোথেটিক্যাল থিঙ্কিং তার মধ্যে ডেভেলপ হবে। এই ওয়ার্ডগুলো মাথায় রাখবেন, কখন কোনটা হয় এটা আমরা খুব ভালো করে দেখে নেব। এবার ক্রিটিসিজম যদি বলি, তাহলে পিয়াগেট থিওরির ক্রিটিসিজম একদম সংক্ষেপে যদি আমরা বলি, অনেক সময় প্রশ্ন আসে। আন্ডার এস্টিমেটেড এবিলিটিস, তিনি এবিলিটিস সম্বন্ধে তিনি আন্ডার এস্টিমেট করতে পারেননি। ইগনোর কালচারাল ফ্যাক্টর, তিনি কালচারাল ফ্যাক্টরকে তিনি কোনো মূল্য দেননি, সেটাকে তিনি ইগনোর করেছেন। আর স্টেজেস নট আর রিজিড, কারণ স্টেজগুলো কখনো আর রিজিড নয়। তো এটা ছিল তার মূলত তার থিওরির একদম সংক্ষিপ্ত সার। এইভাবে আমরা ছোট ছোট করে প্রত্যেকটা থিওরির সার সংক্ষেপ আপনাদের দেওয়ার চেষ্টা করব। সুতরাং সাথে থাকুন, এবং আজকের ক্লাসটা কেমন লাগলো, ছোট্ট ক্লাস, আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।